আজকে আমরা পড়ব ক্লাস নবম শ্রেণীর প্রথম অধ্যায় জীবন সংগঠনের স্তর। তো জীবন, প্রথমে আছে জীবনটা কি জিনিস, কিভাবে জীবন সৃষ্টি হয়েছে, অর্থাৎ পৃথিবীতে কিভাবে জীবের সৃষ্টি হয়েছে সেটা দেখবো এই অধ্যায়। তো জীবনটা কি? আমরা জানি পৃথিবীতে দু ধরনের বস্তু আছে, একটা হচ্ছে জীব, একটা হচ্ছে জড়। তো যদি বলা হয় জীব আর জড়ের পার্থক্য, এখন ওটা ভুলে যায় জীব আর জড়ের পার্থক্য। যদি আমাকে বলা হয় মানুষ আর ইটের পার্থক্য, কি কি দেখবো? মানুষের নির্দিষ্ট আকার আছে, আকার, একটা আকার দেখো। জীবের নির্দিষ্ট আকার আছে, কিন্তু জড়, যেমন যদি কোনো পাথর দেখি, পাথর একটা জড়, পাথরের কি নির্দিষ্ট আকার আছে? নির্দিষ্ট আকার নেই। এছাড়াও শোষণ আর শক্তির মুক্তি, জীব যখন কোনো কাজ করে, কাজ করার জন্য কিছু শক্তির ক্ষয় হয়। এখন যে তোমরা পড়া শুনছো, এটার জন্য কিছুটা শক্তি ক্ষয় হচ্ছে, কিন্তু পাথর কিংবা ইট, এদের কি কোনো শক্তি ক্ষয় হয়? কোনো শক্তিরই ক্ষয় হয় না। তো দ্বিতীয় হচ্ছে শোষণ আর শক্তির মুক্তি। এরপর রেচন, আমরা খাবার খাই, খাবার খাওয়ার পর যে অংশটা আমাদের প্রয়োজনীয়, শক্তি তৈরিতে কাজে লাগে, দেহ গঠনে কাজে লাগে, সেটা আমাদের দেহের ভিতরে থাকে, বাকি অংশটা দেহের বাইরে চলে আসে। তো যে অংশটা ভিতরে থাকে সেটা বাইরে বাইরে বার করানোর প্রক্রিয়াটাকেই আমরা রেচন বলবো। এছাড়া উত্তেজনায় সাড়া দেয়। উত্তেজনায় সাড়া দেওয়াটা কি? যদি কেউ তোমার গায়ে চিমটি কাটলো, কি করবে? তুমি হঠাৎ আ করে উঠবে, কিংবা হাত ওখানে নিয়ে যাবে। তো এটাই হচ্ছে উত্তেজনায় সাড়া দেওয়া। আমাদের গায়ে যদি হঠাৎ করে একটা পোকা বসে, আমরা কি ওর সাথে সাথে ওটা সরাই, মানে আমরা বুঝতে পারি যে আমাদের সাথে কিছু একটা হচ্ছে। ওই বুঝতে পারা আর বুঝতে পারার পর তার তাকে প্রতিরোধ করার জন্য কিছু একটা করা, তাই হচ্ছে উত্তেজনায় সাড়া দেওয়া। এছাড়া চলন, আমরা কি করি? হয় এক স্থানে স্থির থেকে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করতে পারি, কিংবা এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারি। কিন্তু জড় কি এটা পারে? পারে না নিশ্চয়ই। তো যদি তোমাদের বলা হয় জীব আর জড়ের পার্থক্য বলো, কিংবা জীবের বৈশিষ্ট্য বলো, তো কি করবে? প্রথমে মনে রাখবে একটা জীবের উদাহরণ মানুষ মনে করো, আর একটা জড় মনে করো পাথর। যদি দুটোর পার্থক্য করতে পারো, তবেই আমাদের জীব আর জড়ের পার্থক্য হয়ে যাবে। তো মানুষ চলাফেরা করতে পারে, পাথর কি চলাফেরা করতে পারে? পারে না নিশ্চয়ই। মানুষের নির্দিষ্ট আকার আছে, পাথরের কি নির্দিষ্ট আকার আছে? বড় পাথর, ছোট পাথর, এবড়ো খেবড়ো হতে পারে। কিন্তু যদি আমরা একটা গাছ দেখি, গাছ একটা জীব। আম গাছ, প্রতিটা আম গাছের মতোই হবে। তোমাকে যদি কেউ একটা পাতা এনে বলে এটা 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 কোন গাছের, তুমি নিঃসন্দেহে ওটা বলে দেবে যে এটা আম গাছ। আম গাছের পাতা হলে আম গাছ। অর্থাৎ কি, প্রতিটা আম গাছের পাতায় একই ধরনের দেখতে হয়। এবার যদি তোমাকে বলা হয় একটা পাথর এনে, এটা কি, তুমি কি বলতে পারবে? বলতে পারবে এটা পাথর, কিন্তু কোনখান থেকে নিয়ে এসেছে এটা বলা সম্ভব নয়। তো কি, জীবের নির্দিষ্ট একটা আকার আছে, কিন্তু জড়ের কোনো নির্দিষ্ট আকার নেই। শোষণ, জীব কি করে? খাবার গ্রহণ করে। জড়ও কিন্তু খাবার গ্রহণ করে না। খাবার গ্রহণ করে বলে, কেন খাবার গ্রহণ করে? নিশ্চয়ই এরা যখন কাজ করে, কাজ করার সময় শক্তির দরকার হয়, শক্তির ক্ষয় হয়, শক্তি পূরণের জন্যই খাবার গ্রহণ করে। রেচন, যদি উনুনের মধ্যে আংড়া থাকে, তো কি হবে? কিংবা ছাই আছে, ওটা ওটা বের করতে হবে, তবেই আমরা আবার নতুন করে আগুন দিতে পারবো। তো এই যে বের করে নিচ্ছি, তারপরেই তো কিছু দিচ্ছি। এরকমই আমরা আমরা যেটুকু খাবার খাই, ওটা পাচিত হওয়ার পরে যে অবশেষটা পড়ে থাকে, তাকেও বাইরে বার করার দরকার হয়। তো এই পদ্ধতিটাই, বাইরে বার করানোর পদ্ধতিটার নামই হচ্ছে রেচন। উত্তেজনায় সাড়া দেয়, জীব উত্তেজনায় সাড়া দেয়, জড়ও কিন্তু উত্তেজনায় সাড়া দিতে পারে না। এবার দেখবো একটা মূল জিনিস, যেটা এরা বিপাক, জীবের বিপাক আছে, জড়ের বিপাক নেই। বিপাক জিনিসটা কি? বিপাক হচ্ছে দু ধরনের। আমাদের দেহে বহু গঠন ও ভাঙনমূলক প্রক্রিয়া ঘটে থাকে। কখনো কখনো কি হয়, শুষ্ক ওজন বৃদ্ধি পায়, আবার কখনো কখনো শুষ্ক ওজনটা হ্রাস পায়। শুষ্ক ওজন যখন হ্রাস পায়, তখন তাকে বলে অপচিতি। হ্রাস পেলে
একে বলবো আমরা অপচিতি। আর শুষ্ক ওজন বৃদ্ধি পেলে তাকে আমরা বলবো উপচিতি বিপাক। এটা মনে রাখবে। অপচিতি বিপাক কাকে বলবো? যখন জীবের শুষ্ক ওজন হ্রাস পায়, জীবদেহের যখন শুষ্ক ওজন হ্রাস পায় তখন তাকে বলবো আমরা অপচিতি বিপাক। আর যখন শুষ্ক ওজন বৃদ্ধি পায় তখন তাকে আমরা বলবো উপচিতি বিপাক। যখন শুষ্ক ওজন হ্রাস পায়, এটা শুষ্ক ওজন হ্রাসের কারণ কি? এই সময় প্রোটোপ্লাজমের হ্রাস ঘটে। প্রোটোপ্লাজম ক্ষয় হয়, যার জন্য কি হয়, শুষ্ক ওজনটা হ্রাস পায়। আর শুষ্ক ওজনের বৃদ্ধি কেন ঘটবে? কখন? প্রোটোপ্লাজমের বৃদ্ধি হবে। বোঝা গেছে? শুষ্ক ওজন যদি হ্রাস পায় তখন তাকে বলবো অপচিতি বিপাক, আর শুষ্ক ওজন যদি বৃদ্ধি পায় তখন তাকে বলবো উপচিতি বিপাক। এখানে কি হবে? প্রোটোপ্লাজমের ক্ষয় হয়, এখানে প্রোটোপ্লাজমের বৃদ্ধি হয়। উপচিতি আর অপচিতি বিভাগে যদি পার্থক্য বলে এটাই করবো। কি বলবো? অপচিতি বিভাগে কি হয়? শুষ্ক ওজনটা হ্রাস পায়, আর উপচিতি বিভাগে শুষ্ক ওজন বৃদ্ধি পায়। এখানে কি হয়? প্রোটোপ্লাজমের ক্ষয় হয়, এখানে প্রোটোপ্লাজমের বৃদ্ধি হয়। উদাহরণ একটা করে দেবে। উদাহরণ কি দেবে এখানে? যেমন শ্বসন আর রেচন। শ্বসন, রেচন। আর এখানে উপচিতি বিভাগের উদাহরণ হচ্ছে সালোক সংশ্লেষ, পুষ্টি। দেখো, সালোক সংশ্লেষ, পুষ্টি, শ্বসন, রেচন এগুলো তোমরা পরে ডিটেলসে পড়বে। তো সালোক সংশ্লেষে কি হয় একটু জেনে রাখো। সালোক সংশ্লেষের সময় উদ্ভিদ পরিবেশ থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। যখনই কার্বনের পরিমাণটা বাড়বে তখনই কি হবে? শুষ্ক ওজনটা তো বৃদ্ধি পাবে। কার্বনের পরিমাণ বাড়ছে, তখন কি হয়? শুষ্ক ওজন বৃদ্ধি পাবে। তো শুষ্ক ওজন বৃদ্ধি পায় বলেই এটাকে বলবো আমরা উপচিতি বিভাগ। তো যদি প্রশ্ন হয় সালোক সংশ্লেষকে কেন উপচিতি বিভাগ বলা হয়, কেন বলে? কারণ সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় শুষ্ক ওজন বৃদ্ধি পায়, তাই সালোক সংশ্লেষ প্রক্রিয়াকে বলা হয় উপচিতি বিভাগ। বুঝা গেছে? এছাড়াও আরো পার্থক্য হতে পারে, যেমন প্রজনন। মানুষ বংশ বিস্তার করতে পারে, পাথর কি বংশ বিস্তার করতে পারে? নিশ্চয়ই পারে না। তো এই বংশ বিস্তার প্রক্রিয়াটার নামই হচ্ছে প্রজনন, বৃদ্ধি। মানুষ ছোট থেকে বড় হয়, পাথর কিন্তু ছোট থেকে বড় হয়। তো মূল ব্যাপার হচ্ছে, যদি বলা হয় যে জীব আর জড়ের পার্থক্য, প্রথমে মাথায় আনবে জীবের একটা উদাহরণ, জড়ের একটা উদাহরণ। আমাদের এই প্রথম চ্যাপ্টারে যত কিছু আছে শ্রেণী বিভাগ, প্রথম আমরা উদাহরণ কিছু একটা মনে রাখবো, এবারে তার বৈশিষ্ট্য নিয়ে আমরা কাজ করব। তো এখান থেকে মনে রাখবে জীব আর জড়ের পার্থক্য। এখানে মনে রাখবে যে বিপাকটা কি। বিপাক কয় প্রকার হয়? দুই প্রকার, একটা হচ্ছে অপচিতি, একটা উপচিতি। অপচিতি বিপাক আর উপচিতি বিপাকের পার্থক্যটা মনে রাখবে। অপচিতি অপচয় ঘটে, ওই জন্য হ্রাস হয়। উপচিতি উপার্জন করে, তার জন্য বৃদ্ধি হয়। কার? প্রোটোপ্লাজমের ক্ষয় হয় বলেই এখানে শুষ্ক ওজন হ্রাস পায়, আর প্রোটোপ্লাজম বৃদ্ধি হয় বলেই এখানে শুষ্ক ওজন বৃদ্ধি পায়। দুটোই বৃদ্ধি, প্রোটোপ্লাজমের বৃদ্ধির জন্যই শুষ্ক ওজন বৃদ্ধি। সালোকসংশ্লেষ প্রক্রিয়া গ্রহণ করে, কেউ যদি কিছু গ্রহণ করে নিশ্চয়ই ওর বৃদ্ধিই হবে। পুষ্টি, নতুন পুষ্টিরস শোষণ করে, নিশ্চয়ই তো বৃদ্ধিই হয়। কিন্তু রেচন বার হয়ে যায়, শোষণে বার হয়ে যায়, তো এখানে কি হয়? হ্রাসই ঘটবে। তো এই হচ্ছে আমাদের বিপাক। তো এরপর আমরা জানবো কিভাবে পৃথিবীতে জীব এসেছে। তো পৃথিবীতে প্রথম জীবের সৃষ্টি হয়েছে দক্ষিণ আফ্রিকার জলে। তো কিভাবে এটা সৃষ্টি হয়েছে? জীব কিভাবে সৃষ্টি হয়েছে? জীব কি? প্রথম পৃথিবী কিভাবে সৃষ্টি হলো? পৃথিবী কিভাবে সৃষ্টি হলো আমরা হয়তো ছোটবেলায় পড়েছি যে একটা বড় নক্ষত্র আমাদের সূর্যের পাশ দিয়ে যাচ্ছিল। যাওয়ার সময় কি করলো? সূর্যের পাশ দিয়ে যাওয়ার সময় তীব্র আকর্ষণের ফলে সূর্যের কিছুটা অংশ ছিটকে বের হয়ে যায় জ্বলন্ত একটা লাভা। সেখান থেকে কি হয়? ধীরে 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 সেই লাভা শীতল হতে হতে তৈরি হয় আমাদের পৃথিবী। পৃথিবী আবার নিজের মধ্যে পরিবর্তন ঘটাতে থাকে এবং শেষে তৈরি হয় জীবের।
তো এই যে পরিবর্তন হয়েছে, কিভাবে পরিবর্তন হয়েছে, কিভাবে জীবের সৃষ্টি হয়েছে, সেটাই আমরা এখন জানব। আজ থেকে 460 কোটি বছর আগে যখন সূর্য থেকে কিছুটা অংশ আলাদা হয়ে গেছে, তখন তখন পৃথিবীর উষ্ণতা ছিল 4000 থেকে 8000 ডিগ্রি সেন্টিগ্রেড। তো আজ থেকে 460 কোটি বছর আগে পৃথিবীর উষ্ণতা ছিল 4000 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 8000 ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে যে যে উপাদানগুলো ছিল সেগুলো ছিল বিভিন্ন মৌল ছিল। এই মৌলগুলো থেকে তৈরি হয় সরল যৌগ, আর এই সরল যৌগ থেকে ধীরে ধীরে তৈরি হয় জটিল যৌগ। সরল যৌগগুলি যেমন কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, কিন্তু এগুলি পারমাণবিক অবস্থায় ছিল। এগুলা কোনো অনুরূপে ছিল না। তো যদি বলা হয় যে পৃথিবী সৃষ্টির সময় O2 মুক্ত অবস্থায় ছিল না, O2 অক্সিজেন মুক্ত অবস্থায় ছিল না, কিন্তু অক্সিজেন পরমাণু ছিল, কিংবা এই অক্সিজেন এরপর এগুলি জলের মধ্যে পাওয়া যেতে থাকে বিভিন্ন যৌগের সাথে মিলিত অবস্থায়, যেমন কার্বন ডাইঅক্সাইডের সাথে, বায়ুমণ্ডলে ওজোন রূপে, কিন্তু অক্সিজেন মুক্ত অবস্থায় ছিল না। মনে রাখবে, এখান থেকে একটা শর্ট প্রশ্ন হয়ে থাকে যে পৃথিবী সৃষ্টির সময় অক্সিজেন মুক্ত অবস্থায় ছিল, সত্য কি মিথ্যা? মিথ্যা। তো পৃথিবী সৃষ্টির সময় অক্সিজেন মুক্ত অবস্থায় ছিল না। তো কি হয়েছিল? তো এই যে পরমাণুগুলো ছিল, পরমাণুগুলো নিজেদের মধ্যে বিক্রিয়া করে করে প্রথমে তৈরি করে বিভিন্ন যৌগ। এই যৌগগুলো আবার নিজেদের মধ্যে বিক্রিয়া করে তৈরি করে বিভিন্ন ধরনের অ্যামাইনো অ্যাসিড বা কার্বোহাইড্রেট, বিভিন্ন ধরনের কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট থেকে তৈরি হয় অ্যামাইনো অ্যাসিড। গ্লুকোজ, আর এই অ্যামাইনো অ্যাসিড থেকে তৈরি হয় জীব। তো জীব তৈরির ধাপ হচ্ছে এগুলো। তো কি পৃথিবীর সৃষ্টির কত? আজ থেকে 460 কোটি বছর আগে যখন পৃথিবীর সৃষ্টি হয়, তখন এর উষ্ণতা ছিল 4000 ডিগ্রি থেকে 8000 ডিগ্রি সেন্টিগ্রেড। তখন সকল মৌলগুলো সরল অবস্থায় ছিল। এগুলো কি পারমাণবিক অবস্থায় পাওয়া যেত, মুক্ত অবস্থায় কোনোগুলোই পাওয়া যেত না। এই পারমাণবিক অবস্থায় পাওয়া মৌলগুলো নিজেদের মধ্যে বিক্রিয়া করে তৈরি করলো বিভিন্ন যৌগ গঠন করে, বিভিন্ন যৌগ গঠন করে। তো যে অক্সিজেনটা মুক্ত অবস্থায় পাওয়া যায় না, কার্বন ডাইঅক্সাইডের মধ্যে পাওয়া যেত, এমনকি ওজোন গ্যাসের মধ্যে পাওয়া যেত। সে সময় বায়ুর যে স্তর আছে কেবলমাত্র ওজোন গ্যাসের স্তর ছিল। আর এই যে পাওয়া যৌগগুলো, কার্বন ডাইঅক্সাইড, জল, মিথেন প্রভৃতি যৌগগুলো পরস্পরের সাথে বিক্রিয়া করে তৈরি করে কার্বোহাইড্রেট, অ্যামাইনো অ্যাসিড। এরপর তৈরি হয় অ্যামাইনো অ্যাসিড থেকে তৈরি হয় জীব। তো এই যে যুক্তি বিভিন্ন বিজ্ঞানী বিভিন্নভাবে দিয়ে থাকেন, কিন্তু কয়েকজন বিজ্ঞানিকের মতবাদ কিংবা মতামত খুবই গুরুত্বপূর্ণ, যেগুলিকে বেশিরভাগ বিজ্ঞানী মেনে নিয়েছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ওপারিন, হ্যালডেন, ফক্স প্রভৃতি। তো অনুমানিক 460 কোটি বছর আগে যখন পৃথিবীর সৃষ্টি হয়, তখন উষ্ণতা ছিল 4000 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 8000 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা। এই উষ্ণতায় সবকিছু ছিল তরল অবস্থায়, উত্তপ্ত তরল অবস্থায়। এই উত্তপ্ত তরলের মধ্যে যখন বিদ্যুৎ ক্ষরণ হয় কিংবা বিভিন্ন মহাজাগতিক ক্রিয়াগুলি ঘটে থাকে, বিদ্যুৎ ক্ষরণ, অতিবেগুনি রশ্মি,
মহাজাগতিক রশ্মি, এই শক্তিগুলোর প্রভাবে যে যৌগগুলো ছিল নিজেদের মধ্যে বিক্রিয়া করে। তো এই উত্তপ্ত তরলের মধ্যে বিভিন্ন যৌগগুলো নিজেদের মধ্যে বিক্রিয়া করে, যৌগগুলো নিজেদের মধ্যে বিক্রিয়া করে তৈরি করে কি অ্যামাইনো অ্যাসিড। এই অ্যামাইনো অ্যাসিড থেকে তৈরি হয় জীব। এই প্রক্রিয়াটা সর্বপ্রথম বলেছেন বিজ্ঞানী হ্যালডেন। কি বলেছিলেন? আজ থেকে 460 কোটি বছর আগে যখন পৃথিবী সৃষ্টি হয় তখন উষ্ণতা ছিল 4000 ডিগ্রি থেকে 8000 ডিগ্রি সেন্টিগ্রেড। এরপর ধীরে ধীরে শীতল হতে থাকে, লাভাটা তরলে পরিণত হয়। আর এই উত্তপ্ত তরলের মধ্যে বিভিন্ন যৌগ বিদ্যুৎকরণের সময় অতিবেগুনি রশ্মির প্রভাবে নিজেদের মধ্যে বিক্রিয়া করে তৈরি করে বিভিন্ন যৌগ বিক্রিয়া করে তৈরি করে কি অ্যামাইনো অ্যাসিড। আর এই অ্যামাইনো অ্যাসিড থেকে তৈরি হয় জীব। এই প্রক্রিয়াটি সর্বপ্রথম ব্যাখ্যা করে থাকেন বিজ্ঞানী হ্যালডেন। এই প্রক্রিয়াটার নাম হ্যালডেন দেন হট ডালউইট স্যুপ বা গরম তরল স্যুপ। তো যদি বলা হয় গরম তরল স্যুপ কি, তো কি বলবো? পৃথিবী সৃষ্টির পর উত্তপ্ত তরলের মধ্যে বিভিন্ন যৌগ বিদ্যুৎক্ষরণ, অতিবেগুনি রশ্মি প্রভৃতির প্রভাবে বিভিন্ন যৌগ নিজেদের মধ্যে বিক্রিয়া করে তৈরি করে কি অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড থেকেই তৈরি হয় প্রথম জীব। এই প্রক্রিয়াটা কি বলা হয়, এই মতবাদকেই বলা হয় গরম তরল স্যুপ বা হট ডালউইট স্যুপ। এরপর যে জীবটা তৈরি হয়েছিল, প্রথম তৈরি জীবটা ছিল দ্বিস্তরীয় একটি কলোডীয় কণা। স্তর ছিল কটা? দুটা। এটা ছিল কি কলোডীয়, খুবই সূক্ষ্ম কণা। তো পৃথিবীতে সৃষ্ট প্রথম জীব ছিল দ্বিস্তরীয় একটি কলোডীয় কণা। ওপারিন এর নামকরণ করেন কোয়াসারভেট। তো কোয়াসারভেট নামকরণ কে করেন? ওপারিন। কোয়াসারভেট কি? একটি দ্বিস্তরীয় কলোডীয় কণা। পৃথিবী সৃষ্টির পর প্রথম সৃষ্ট জীব একটি দ্বিস্তরীয় কলোডীয় কণাই ছিল কোয়াসারভেট নামকরণ কে করেন? ওপারিন। বোঝা গেছে? আবার বলছি, গরম তরল স্যুপ নামকরণ করেন হ্যালডেন, কোয়াসারভেট নামকরণ করেন ওপারিন। আর এই যে প্রথম সৃষ্টি যে জীব, এরই নামকরণ বিজ্ঞানী ফক্স এর নামকরণ করেন মাইক্রোস্ফিয়ার। এই তিনটি প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসবেই। গরম তরল স্যুপ কি, কোয়াসারভেট কি, মাইক্রোস্ফিয়ার কি? আবার বলছি, গরম তরল স্যুপ কি ছিল? পৃথিবী সৃষ্টির সময় ছিল উত্তপ্ত তরল অবস্থায়। এই উত্তপ্ত তরলের মধ্যে বিভিন্ন যৌগ বিক্রিয়া করে। কখন? বিদ্যুৎক্ষরণের সময় অতিবেগুনি রশ্মির প্রভাবে বিক্রিয়া করে তৈরি করে অ্যামাইনো অ্যাসিড। আর এই অ্যামাইনো অ্যাসিড থেকে তৈরি হয় জীব। এই মতবাদটিকে বিজ্ঞানী হ্যালডেন নামকরণ করেন গরম তরল স্যুপ বা হট ডালউইট স্যুপ। আর এই পৃথিবী সৃষ্টির সময় যে প্রথম একটা দ্বিস্তরীয় কলোডীয় কণার সৃষ্টি হয়, এই কলোডীয় কণাটির নামকরণ ওপারিন করেন কোয়াসারভেট, আর ফক্স করে থাকেন মাইক্রোস্ফিয়ার। বোঝা গেছে? এরপর কিভাবে জীব সৃষ্টি হয় এর একটি ধাপ পড়ে থাকে, যে কিভাবে ধাপে ধাপে বর্ণনা করো কিভাবে পৃথিবীতে জীবের সৃষ্টি হয়। তো জীবের সৃষ্টি হয় কি? পৃথিবীর প্রাথমিক অবস্থা ছিল প্রাথমিক অবস্থা থেকে কি হয়? মহাজাগতিক শক্তি। তো কিভাবে জীবের বিবর্তন ঘটে? তো পৃথিবী ছিল প্রাথমিক অবস্থায় কত বছর আগে? আজ থেকে 460 কোটি বছর আগে পৃথিবী প্রাথমিক অবস্থায় ছিল। ধীরে ধীরে কি হলো? পৃথিবী শীতল হতে শুরু করলো। শীতল হওয়ার পরে বিভিন্ন যৌগ তৈরি হলো। কি কি যৌগ? মিথেন, অ্যামোনিয়া, জল প্রভৃতি যৌগ তৈরি হলো। আবার বলছি, প্রাথমিক অবস্থা, শীতল হলো,
এবারে বিভিন্ন যৌগ তৈরি করলো, বিভিন্ন যৌগ থেকে তৈরি হয় অ্যামাইনো অ্যাসিড বা সরল জৈব যৌগ। সরল জৈব যৌগ থেকে তৈরি হয় জটিল জৈব যৌগ। যে জটিল যৌগ থেকে তৈরি হয় আদিকোষ, কোয়াসারভেট বা মাইক্রোস্ফিয়ার। আর এর থেকে তৈরি হয় প্রোটোসেল, প্রোটোসেল থেকে তৈরি হয় প্রোক্যারিওটিক, প্রোক্যারিওটিক থেকে তৈরি হয় ইউক্যারিওটিক। বোঝা গেছে? এই ছকটা মনে রাখবে। আবার বলছি, প্রাথমিক অবস্থা, এবারে ধীরে ধীরে শীতল হয়, শীতল হলে বিভিন্ন যৌগ তৈরি করে, বিভিন্ন যৌগ থেকে তৈরি হবে অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড থেকে, অ্যামাইনো অ্যাসিডটাই হচ্ছে সরল জৈব যৌগ, সরল জৈব যৌগ থেকে জটিল জৈব যৌগ। এইখান থেকে তৈরি হয় ওই প্রথম যে কোষগুলো হয়েছিল মাইক্রোস্ফিয়ার, তারপরে কোয়াসারভেট, এগুলো। তারপরে কোয়াসারভেট থেকে তৈরি হয় প্রোটোসেল, প্রোটোসেল থেকে তৈরি হয় আদি কোষ, যাকে আমরা বলি প্রোক্যারিওটিক কোষ। এর থেকে তৈরি হয় ইউক্যারিওটিক কোষ। এই হচ্ছে আজকের আমাদের সূচনা। পরের ক্লাসে বাকিটা করব। তো এই যে সরল যৌগ থেকে জটিল যৌগ তৈরি হয়েছে, এই তৈরির প্রক্রিয়াটা সহজ নয়। তো যে ধারাবাহিক পদ্ধতিতে সরল জৈব যৌগ থেকে জটিল জৈব যৌগে পরিণত হয়, সেই প্রক্রিয়াটাকে বলা হয় অভিব্যক্তি। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা ক্লাস 10 এ সম্পর্কে পড়বে, পুরো একটা চ্যাপ্টার পড়বে অভিব্যক্তি সম্পর্কে। তো অভিব্যক্তিটা কি? সরল যৌগ থেকে জটিল যৌগে পরিণত হওয়ার প্রক্রিয়াটাকে বলা হয় অভিব্যক্তি। আর এই যে ধাপের পর ধাপ, অনেকগুলো ধাপের পর তৈরি হয়েছে কি আমার ইউক্যারিওটিক কোষ, অর্থাৎ জীবের এই যে বিবর্ধন, একেই বলা হবে জৈব বিবর্ধন। জীবের বিবর্ধন একটা ছোট, প্রথমে একটা দ্বিস্তরীয় কলোডীয় কণা তৈরি হয়েছিল, কলোডীয় কণা থেকে ধীরে ধীরে পরিবর্তন হতে হতে আজকে মানুষ তৈরি হয়েছে। তো এই যে পরিবর্তন, এটা ধারাবাহিকভাবে হয়ে চলেছে, একইবারে হয়নি। তো এই যে ধারাবাহিকভাবে পরিবর্তন জীবের, একেই বলবো জৈব বিবর্ধন বা জীব বিবর্ধন। এরপরে জানবো জীব বৈচিত্র্যটা কি। একটা যদি আমরা মাঠে বসে কোনো একটা স্থানকে যদি এরকম ভাবে গোল দাগ করি, তো কি দেখবো? সেখানে বিভিন্ন ধরনের জীব বসবাস করে, বিভিন্ন ধরনের ঘাস থাকতে পারে, বিভিন্ন ধরনের পোকামাকড় থাকতে পারে, এমনকি তুমিও আছো। তো দাগ করার পর আমরা কি করব? সেখানে যত ধরনের জীব থাকবে, তো কোনো একটা নির্দিষ্ট স্থানে যত ধরনের জীব থাকে, তার সংখ্যাটাকেই বলবো আমরা সেই স্থানের জীব বৈচিত্র্য। জীব বৈচিত্র্য মানে জীবের বৈচিত্র্য, বৈচিত্র্য অর্থাৎ হচ্ছে প্রকৃতি। তো জীবের প্রকৃতি, কত ধরনের প্রকৃতি আছে, তো কোনো একটা নির্দিষ্ট স্থানে যত ধরনের জীব দেখতে পাওয়া যায়, তার সংখ্যাটাই হচ্ছে সেই স্থানের জীব বৈচিত্র্য। তো আজকের আলোচনাগুলির মধ্যে তোমরা যেগুলো ভালোভাবে করবে, যেগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, সেগুলো আবার বলছি। প্রথমে জীব আর জড়ের পার্থক্য, উপচিতি অপচিতি বিভাগ তোমরা পরে আবার পড়বে, ওটা ভালো করে না পড়লেও চলবে, কিন্তু জীব আর জড়ের পার্থক্য মনে রাখবে। কোয়াসারভেট কি, হট ডালউইড স্যুপ কি, গরম তরল স্যুপ, মাইক্রোস্ফিয়ার নামকরণ কে করেন, আর এই যে শেষে বললাম জীব বৈচিত্র্য কি। এই প্রশ্নগুলো তোমরা ভালো করে করবে, এমনকি নোট ডাউনও করে নাও।